ঠান্ডা যুদ্ধের ময়দান হয়ে উঠেছে। সার্গেই কোরোলেভের নেতৃত্বে সোভিয়েতরা এই যুদ্ধে জিতছে। তারা মহাকাশে পাঠিয়েছে প্রথম মানুষ, কিন্তু ইউরি গ্যাগারিনের ফিরে আসা ক্যাপসুল তার সার্ভিস মডিউল থেকে পুরোপুরি আলাদা হতে পারল না। আলাদা হতে না পারলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় তৈরি হওয়া প্রচন্ড গরমে তিনি মারা যাবেন। কিন্তু গ্যাগারিনের ক্যাপসুলে আটকে রাখা তারগুলো প্রথমে পুড়ে গেল। যার ফলে তিনি আলাদা হলেন এবং নিক্ষিপ্ত হলেন 23,000 ফিট উচ্চতায়। গ্যাগারিন তার নির্দিষ্ট নামার জায়গা থেকে 322 কিলোমিটার দূরে ছিলেন, কিন্তু তিনি বেঁচে গেলেন। মাত্র 108 মিনিটে তিনি 40,233 কিলোমিটারেরও বেশি পথ সফর করেছেন। গ্যাগারিন এখন একজন জাতীয় বীর। স্পুটনিকে 5 বছরের মধ্যে সোভিয়েতরা আরো একবার মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়েছে মহাকাশে। আমেরিকার নতুন রাষ্ট্রপতি এবার আরো কঠিন লক্ষ্য স্থির করলেন। রেডস্টোন আর্সেনাল, হান্টসভিলে, আলাবামা, 25 মে 1961। আমাদের দেশ এই লক্ষ্য পূরণের শপথ নিচ্ছে যে 10 বছরের মধ্যে আমরা চাঁদে মানুষ পাঠাবো এবং তাকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবো। কেনেডি বুঝেছিলেন যে তাকে সোভিয়েত ইউনিয়নকে কোনো কিছু একটাতে হারাতে হবে, এবং পরবর্তী বড় ব্যাপার হলো চাঁদে মানুষ পাঠানো। এবং হঠাৎ করে ভন ব্রাউন একটা সুযোগ পেলেন। তিনি বুঝেছিলেন যে এই বিরাট রকেটটা তৈরি করতে পারলে তিনি একটা অবিশ্বাস্য প্রযুক্তিগত ইঞ্জিনিয়ারিং এর কৃতিত্ব অর্জন করতে পারবেন। এখন ভন ব্রাউন একটা চন্দ্রাভিযানের পরিকল্পনা করতে চলেছেন। চাঁদে নামাটা মূলত ক্লাসিক্যাল ফিজিক্স ছিল, সেখানে মাধ্যাকর্ষণ রয়েছে। আমাদের এমন রকেট তৈরি করতে হবে যেটা প্রচন্ড থ্রাস্ট তৈরি করতে পারে, এবং ভন ব্রাউন সেটার পরিকল্পনা করেছিলেন। চাঁদে যাওয়াটা সম্ভব ছিল। ভন ব্রাউন ভয় পেয়েছিলেন যে সরাসরি যাওয়াটা অসম্ভব হবে, তাই তিনি মহাকাশে একটা লুনার ল্যান্ডার তৈরি করার উপায় বার করেছিলেন। 1 ডজনেরও বেশি রকেট পৃথিবীর কক্ষপথে মিলিত হয়ে একটা স্পেস স্টেশন তৈরি করবে, যেখানে তারপর একটা বিরাট লুনার ল্যান্ডার তৈরি করা হবে। ভন ব্রাউনের চিন্তাটা অসাধারণ হলেও একজন যুবক ইঞ্জিনিয়ারের তাতে সন্দেহ আছে। এই জিনিসটার কয়েকশো টন ওজন হবে, কতটা জ্বালানি লাগবে ভাবতে পারছেন? মনে হয় ভন ব্রাউনও এটা ভেবেছেন। টম কেলি গ্রামান এয়ারক্রাফটের একজন উদীয়মান কর্মচারী, যে কোম্পানিকে লুনার ল্যান্ডার তৈরি করার বরাদ দেওয়া হয়েছিল। পৃথিবীর কক্ষপথে মিলিত হওয়াটা পুরোপুরি নতুন ব্যাপার ছিল, যা আগে কখনো করা হয়নি। এবং টমাস কেলি যেটা বলছিলেন তা হলো, আপনি এই বিরাট যানটাকে চাঁদের মাটিতে টেনে আনছেন কেন? কেলি একটা ভালো উপায় পাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, এবং তিনি একটা পরিকল্পনা করলেন। পৃথিবীর কক্ষপথে যাওয়ার বদলে কেলির রকেট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে, যেখানে একটা ছোট ল্যান্ডিং ক্রাফট আলাদা হয়ে গিয়ে চাঁদের মাটিতে নামবে। তারপর সেটা আবার মূল যানের সঙ্গে জুড়ে যাবে এবং পৃথিবীতে ফিরে আসবে। তবে এই পরিকল্পনাতে প্রচন্ড ঝুঁকি রয়েছে। তাদেরকে চাঁদের কক্ষপথে মিলিত হতে হতো
পৃথিবীর কক্ষপথে মিলিত হওয়াটা মানুষের কাছে ভয়ের ছিল, চাঁদের কক্ষপথে সেটা হওয়াটা আরো বেশি ভয়ের ছিল। 1960-এর দশকের প্রথম দিকে সোভিয়েত ইউনিয়ন মহাকাশের লড়াইয়ে বেশ ভালোভাবেই এগিয়ে গেছে। তারা মহাকাশে প্রথম উপগ্রহ এবং প্রথম মানুষ পাঠিয়েছে। আমরাও 10 বছরের মধ্যে রাষ্ট্রপতি কেনেডি একটা দুর্দান্ত লক্ষ্য স্থির করেছেন যে 10 বছরের মধ্যে আমেরিকা চাঁদে মানুষ পাঠাবে। কিন্তু সেটা করার কাজটা একটা লড়াইয়ে পরিণত হচ্ছে। জুন 1962 রকেট সায়েন্টিস্ট ওয়ার্নার ভন ব্রন তার সুনামের ঝুঁকি নিয়ে পৃথিবীর কক্ষপথে থাকা যান থেকে চাঁদে নামার পরিকল্পনা করেছিলেন। কিন্তু যুবক ইঞ্জিনিয়ার টম কেলি চাঁদের কক্ষপথে যাওয়ার পক্ষে। এটার ঝুঁকি বিরাট। ব্যর্থতা কিন্তু সর্বনাশ ডেকে আনবে। জেন্টলম্যান, চাঁদের কক্ষপথে মিলিত হওয়াটা চাঁদে যাওয়ার অন্যতম উপায় নয়, এটাই একমাত্র উপায়। চাঁদে নামার জন্য পৃথিবীর কক্ষপথে মিলিত হওয়ার ব্যাপারে আমি গত বেশ কয়েক বছর ধরে কাজ করে চলেছি। অন্যান্য প্রস্তাবিত পদ্ধতিগুলো বিশ্লেষণ করার পর আমার মনে হয়েছে যে চাঁদের কক্ষপথে মিলিত হওয়াটা সবথেকে কার্যকরী একটা সমাধান। ভন ব্রনের ক্ষেত্রে এটা একটা বিস্ময়কর পরিবর্তন। তিনি এটা কোনোভাবেই করতে চাননি, কিন্তু যখন তিনি বুঝলেন যে হাওয়া এই দিকে বইছে এবং ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে সেটার সম্ভাবনা বেশি, তিনি তার মত বদলান এবং বুঝতে পারেন যে কেনেডি স্থির করার সময়সীমা 10 বছরের মধ্যে আমেরিকাকে করতে হলে চাঁদের কক্ষপথে মিলিত হওয়াটাই একমাত্র উপায়। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ভন ব্রন এবং কেলি যখন তৈরি করা শুরু করলেন, সোভিয়েত ইউনিয়নও তখন চুপ করে বসে নেই। করোলেভ প্রথম মানুষের তৈরি লুনার 1 চাঁদের মাটিতে নামালেন এবং চাঁদে মানুষ পাঠানোর ব্যাপারে তিনিও বেশ কাছাকাছি। এটা কোন রকম মিলিটারি রকেট প্রোগ্রাম ছিল না। তাকে এমন কিছু করতে বলা হয়েছিল যা সব থেকে বড় শিরোনাম তৈরি করবে। তা হলো সোভিয়েত ইউনিয়ন চাঁদে প্রথম মানুষ পাঠিয়েছে। এই দুই মহাশক্তিধরের মহাকাশের লড়াই তার শেষ পর্যায়ে প্রবেশ করেছে। রেডস্টোন আর্সেনাল, হান্টসভিলে, আলাবামা। চাঁদে যাওয়ার জন্য ভন ব্রনকে পৃথিবীর সব থেকে বড়, সব থেকে ভারী এবং সব থেকে শক্তিশালী রকেট তৈরি করতে হবে। আর তার উত্তর হল স্যাটার্ন 5, একটা 363 ফুট লম্বা রকেট যেটা 3টে আলাদা স্তরে কাজ করে এবং এটা ছুঁড়তে 54,117 কেজি জ্বালানি লাগবে। সালের 9 নভেম্বর এই 3টে স্তরের রকেটের প্রথম পরীক্ষা সফল হল। কিন্তু এটা নিখুঁত করতে গেলে একটা পরীক্ষা যথেষ্ট নয়। নাসার অন্যান্য ম্যানেজাররা বুঝেছিলেন যে এটার জন্য স্যাটার্ন 5 কে 10 বার উৎক্ষেপণ করতে হবে। এটা খুবই খরচ সাপেক্ষ এবং এটাতে অনেক সময় লাগবে। আমাদের এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেপ কেনেডি, ফ্লোরিডা। রাষ্ট্রপতি কেনেডির সময়সীমা শেষ হতে মাত্র 1 বছর বাকি থাকায় নাসা সিদ্ধান্ত নিল যে 1968 ডিসেম্বরে স্যাটার্ন 5 এর তৃতীয় পরীক্ষাটা মোটেই পরীক্ষা হবে না, বরং এটা নাম হবে অ্যাপোলো 8, চাঁদের কক্ষপথে মানুষের প্রথম মিশন।
খুব অল্প জিনিসই এইভাবে উৎক্ষেপণ করা হয়েছে, তৃতীয় উৎক্ষেপণই নির্ভর করাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যদি অ্যাপোলো 8 ব্যর্থ হয়, এই দশকের মধ্যে আমেরিকা কখনোই চাঁদে পৌঁছতে পারবে না।